তো তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কত নম্বর ক্লাস আমাদের আইসিটি প্র্যাকটিক্যাল? স্যার 24 24 নম্বর। নাম্বার। 24 নম্বর ক্লাস। ওকে। তো আমরা কিছু পড়াশোনা করি, আমরা এক এক দিন এক এক ফরম্যাটে পড়ি। মেইন কথা হলো আমরা প্রতিটা ক্লাসেই যেন কোনো না কিছু নতুন কিছু আমরা শিখতে পারি, তাই তো? আমাদের হ্যাঁ স্যার। মূল হ্যাঁ স্যার। উদ্দেশ্যটা হলো ক্লাসের মধ্যে থেকে আমরা যে সময়টা আমরা ব্যয় করতেছি, আমরা যেন কিছু একটা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, তাই তো? যেটা আমাদের জীবনের হ্যাঁ জন্য স্যার। কাজে লাগবে। আচ্ছা, এখন বিষয়টা হলো, আচ্ছা আমি একটু এটা কালার করা আছে, এটা নো কালার দিয়ে দিই। ওকে। তো এইখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা, একজনে যদি পড়তে পারো পড়ো, তো কেউ যদি মনে করো যে ভালো বোঝা যায় এখানে আমি কি কি বলবো। বলছে, যদি ভালো করে স্পষ্ট বুঝতে পারো তাহলে বলো। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর আগে আমরা করে জেনে নিই তৈরি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি। এই অধ্যায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি? বিজ্ঞানের তথ্যের উপর বিজ্ঞানের নির্ভর তথ্যের করে উপর নির্ভর করে তৈরি তৈরি করা করা নানা রকম যন্ত্রপাতি আর যন্ত্রপাতি কলা আর কৌশল কলা কৌশল ব্যবহার ব্যবহার করে করে যখন যখন মানুষের মানুষের জীবনটাকে জীবনটাকে সহজ করে দেওয়া। সহজ করে দেওয়া হয়, সেটি হচ্ছে প্রযুক্তি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখন দেখো, আমরা কি বলি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই বলি না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এটাকে একটু কালার করি। হ্যাঁ স্যার। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলি। এখন প্রযুক্তি বিষয়টা কি বলছে? যে বিজ্ঞান, সায়েন্স যেটা, ঠিক আছে, মানে বিজ্ঞানটা ভালো জানতে হবে। বিজ্ঞান একটা তথ্য দিল। এখন বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞান এই তথ্যটা কে দেয়? বিজ্ঞানীরা। তারা কি করে? একটা তথ্য দেয়, সেই তথ্যের উপর নির্ভর করে কি করা হয়? কি করা হয়, এই যে নানা রকম যন্ত্রপাতি, যেমন এই যে বিজ্ঞানীরা একটা তথ্য দিল, মনে করো আমরা যদি এই যে ভাপা পিঠা খাই, তাই না? দেখবা যেখান থেকে একটা বাষ্প তৈরি হয়, তাই না? তো এই যে বিষয়, সেই যে একটা কনসেপ্ট, দেখো সেই কনসেপ্ট যে কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, তখন এই যে এরোপ্লেন আছে, হ্যাঁ, মনে করো আমাদের বাংলাদেশে হলো ভাপা পিঠা তৈরি, এখান থেকে একটা কনসেপ্ট তুমি করতে পারো। অথবা যে কোনো একটা, তারা বিভিন্ন বিষয় নিয়ে আগে দেখে যে কোনটা প্রাকৃতিকভাবে কি হয় এবং কোনটাকে মডিফাই করলে কি কি করা যায়। তো দেখো যে সেই এরোপ্লেন কিন্তু আকাশে উড়ে। তাহলে বিজ্ঞান কি করে? প্রথম তথ্যের উপর নির্ভর করে, সে বিভিন্নকে তথ্য কালেক্ট করে, বিজ্ঞান করে সেই তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি। দেখো, যখনই যন্ত্রপাতি কথাটাই আসবে তখনই প্রযুক্তি। যখন নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল, এখন শুধু যন্ত্রপাতি হলে হবে না, সেই যন্ত্রপাতিগুলো কি কি কৌশলে তার কাজ করে, তার কি কি, মানে তার কৌশল কি কি, এই জন্যই দেখো যে আমাদের যারা আমরা এই সাবজেক্টে পড়ি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা পড়ে আসলে আমরা কি করি? তাহলে সায়েন্স মানে বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মানেই হলো প্রকৌশলী। তাহলে প্রকৌশলী মানে যে কৌশল প্রয়োগ করতে জানে। তাহলে কলা কৌশল, দেখো, ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটি হচ্ছে প্রযুক্তি। এখন করোনার মধ্যে আমরা যদি আমাদের হাতে এই প্রযুক্তি না থাকতো, তাহলে কি আমরা কি করতে পারতাম না? এখন এই যে অনলাইনে যে ক্লাস করতেছি, শিখতেছি, দেখতেছি, এই বিষয়গুলো আমরা পারতাম না। তাহলে কি হতো? আমরা পিছিয়ে পড়তাম। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরিষ্কার বোঝা যায়? সবাই তো কথা বলে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রযুক্তির বিষয়টি বুঝতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে বিজ্ঞান বইটা ভালো করে পড়তে হবে, এবং বিজ্ঞানের সেই বইটা পড়লে কি হওয়া যাবে? বিজ্ঞানী হওয়া যাবে। তাহলে সেই যে বিজ্ঞানের যে তথ্য, সেটার উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যে যন্ত্রপাতি আর কলা কৌশল, এই যে যেমন তোমার স্মার্টফোন, মাইক্রোফোন, স্পিকার, তারপর ল্যাপটপ, কম্পিউটার, রেডিও, টেলিভিশন, এগুলো যন্ত্রপাতি। এখন এই যন্ত্রপাতি আর সেটার যে কলা কৌশল, হ্যাঁ, কিভাবে সেটা কাজ করে, কোন কোন কৌশলে, কোন কোন টেকনিকে কাজ করে, এইটা ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয়, সেটি হচ্ছে প্রযুক্তি। তাহলে এই যে
আমার বাসায় তোমরা যদি আসতে বা প্রতিষ্ঠানে আসতে, তাহলে তোমাদের দেখো সবার আসতে তোমাদের সময় লাগতো, তোমাদের পয়সা খরচ হতো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এখন তোমরা ঘরে বসেই এই শিক্ষা পাচ্ছ। তাহলে কিসের মাধ্যমে পাচ্ছ? যন্ত্রপাতি এবং কলাকৌশল ব্যবহার করি আমরা এই যে তোমরা যে বিভিন্ন সফটওয়্যার, জুম, গুগল মিট, এখন যে গুগল মিটে ক্লাস করতেছো, তাহলে বিষয়টা হলো যে যন্ত্রপাতি এবং তার যে কলাকৌশল, বিভিন্ন সে কীভাবে কাজ করে যন্ত্রটা, তো এইটা করে যখন মানুষ তার জীবনকে সহজ করে দেয়, সহজ করা হয়, যে সহজ করে দেয় সেটি হলো প্রযুক্তি। আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। এরপরে বলছে তথ্য দেওয়া। তাহলে দেখো আমার কথাই মনে করো, আমি কি করলাম, এখন তোমাদের সাথে কথা বলতেছি। তো ধরো আমি একটা, তো এই যে যত কথা বলতেছি যেটা তোমরা জানো না, মানে আমি কি তোমাদেরকে জানাচ্ছি, তাহলে তোমাদেরকে জানাচ্ছি, তাহলে তথ্য দেওয়া এবং তোমাদের কাছ থেকে কোনো তথ্য নিচ্ছি, আমি গ্রহণ করতেছি, তাহলে কি বাঁচিয়ে রাখা। তাহলে তথ্য দেওয়া, নেওয়া, তারপর তথ্যটাকে বাঁচিয়ে রাখা এবং সংরক্ষণ করা। তাহলে বাঁচিয়ে রাখাটাই বলে, যেটাকে বলা হয় সংরক্ষণ করা বা সেভ করা। এই সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, মানে সেটা তুমি সেভ করলা, তারপর তুমি আবার একদম চুলচেরা বিশ্লেষণ করবা, এই যে বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার যে প্রযুক্তি, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমার কথা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাহলে একটু আগে আমরা বলতেছি, হ্যাঁ আমরা অনেক স্টুডেন্টই কিন্তু এটা বলতে পারবো না। কি বলতে পারবো না? এই যে বললাম যে অনেকেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বই, তথ্য কি, প্রযুক্তি কি, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এই বিষয়গুলোকে এক করে ফেলে। তাহলে প্রযুক্তি কি আলাদা তার উত্তর, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তার আলাদা উত্তর। তথ্য দেওয়া, নেওয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার যে প্রযুক্তি, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন এখানে দেখো প্রযুক্তি পাইলাম, এই অংশটা প্রযুক্তি পাইলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তির, তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা প্রযুক্তির সংজ্ঞা এখন পাইলাম পুরাটা তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা। আমরা তার আগে পেয়েছি প্রযুক্তির সংজ্ঞা। আর যোগাযোগ তো বোঝাই যায় যে একটা একজনের সাথে আরেকজনের যোগাযোগ, হ্যাঁ, মানে অর্থাৎ যে দুইটা পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট বা 10টা বা এরকম যতগুলো টার্মিনাল আছে, পয়েন্ট আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড, হ্যাঁ, সেটা তো মানে তারা যোগাযোগ করছে, মানে সে যেটা বলছে অন্যজন শুনছে, অন্যজন বলছে সে শুনছে, বা যাই হোক এইভাবে করেই যে যোগাযোগ। আর তথ্য কি, তথ্য সেটা হলো আমরা এটা পড়ব, তাহলে তথ্য শুধু বাকি রইল, যোগাযোগটা তো আমরা বুঝি যে যোগাযোগ রাখতে হবে। তো এখানে কি প্রযুক্তি, তাহলে সেই যোগাযোগ করার জন্যই যে প্রযুক্তি, এখন আমরা সরাসরি যেভাবে ক্লাস করি। আচ্ছা, এখানে উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়। দেখো এই যে অলরেডি এই যে তথ্যের কিন্তু একটা আলাদা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? তাহলে উপাত্ত কি, তাহলে উপাত্ত আর হলো প্রেক্ষাপট, মনে রাখো উপাত্ত জানতে হবে, উপাত্ত আর প্রেক্ষাপট। ওই যে বললাম সে কালকে আমি যে বুঝাইলাম যে আমি যদি বলি 30, এখন তুমি তো বুঝবা না 30 কি। আমি যদি বলি 1 মাস সমান 30 দিন, এই যে 1 মাস সমান 30 দিন, এই যে যখন 30 ডেজ বলবো, হ্যাঁ, তখন তাহলে কি হলো, তাহলে উপাত্তটা হলো 30। আর এটার সাথে যে এই যে বলতেছি যে 30 দিন, এই যে একটা দিনের হিসাব আসলো, এই যে আর এই যে পরিবেশগত যে কথাগুলো আসবে, তো সেটি হলো বলে প্রেক্ষাপট, অবস্থান, হ্যাঁ, কোন প্রেক্ষাপটে আমরা কথাটা বলছি। তাহলে উপাত্ত আর প্রেক্ষাপট যখন মিলবে তখন হবে তথ্য। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা তথ্য পেলাম, এখন সেই তথ্যকে ইংরেজিতে বলে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন বা তথ্য একই কথা। এই শব্দগুলো দেখো কিছু বোঝা যায় না, এটা না বোঝার কারণ এই শব্দটা ইংরেজিতে কিনা আমরা দেখব। এখানে সাবরিনা তন্নি এমজিতে লেখা, এটাকে যদি আমরা না দিয়া আমরা যদি এটাকে ইংরেজি ক্যালিবেরি যদি দেই, তাহলে দেখো এই যে
তাহলে ইংরেজিটা বোঝা গেল। একটু আগে কিন্তু সেই ফন্টটা ঠিক ছিল না এইটার জন্য। তাহলে আমরা যে ইনফরমেশন বলতেছি এটাকে হলো ইংরেজিতে যদি ইনফরমেশন আমরা বলার চেষ্টা করব, তথ্য এবার ইনফরমেশন। তাহলে উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটি তথ্য হয়, সেই তথ্যটাই কি ইনফরমেশন। আর ইনফরমেশন একটা ইংরেজি শব্দ। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি যা যা আমি আলোচনা করছি আজকে? Yes, sir. আচ্ছা, হ্যাঁ এর- এরপরে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, খেয়াল করো কিসের কথা বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ বলতে যেহেতু আমরা মানুষ, হ্যাঁ সামাজিক জীব, হ্যাঁ আমরা আমাদের পরিবেশ চারপাশে যা কিছু আছে, তাহলে আমাদের মধ্যে আমাদের যে যোগাযোগ, তারপর বিনোদন এন্টারটেনমেন্ট যেটাকে আমরা ইংরেজিতে বলি, গান শোনা, ঠিক আছে, বিভিন্ন কিছু ভিডিও দেখা, যেটা বিনোদন, হ্যাঁ বিনোদনমূলক যেই কাজগুলো, শিক্ষা, এই যে এখন যেটা তোমরা করতেছো শিক্ষা গ্রহণ করতেছো, গবেষণা, কৃষি, পরিবেশ, শিল্প, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারি। তাহলে দেখো তুমি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা কত কি করতে পারি, বলো তো একজনে কি কি করতে পারি, পয়েন্ট করে করে বলো তো। সামাজিক যোগাযোগ একটা, তারপরে বলো। বিনোদন, শিক্ষা, গবেষণা, কৃষি, পরিবেশ, সরি, শিল্প, সংস্কৃতি। সংস্কৃতি প্রভৃতি। আচ্ছা, প্রভৃতি বলতে আরো অনেক কিছু আছে। এই সমস্ত ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি, মানে যতই দিন যাবে ততই আমরা উন্নতি লাভ করব। দেখো যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন তো এই প্রযুক্তি ছিল না, 7.5 কোটি মানুষ ছিল। এখন কত, 17-18 কোটি মানুষ, হ্যাঁ 2021 সাল। দেখো এই প্রযুক্তির কল্যাণে কতটা ডেভেলপ হয়েছে। তাহলে এই উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। আইসিটি ব্যবহার করে আজকাল অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা যায়, যেটিকে বলা হয় ই গভর্নেন্স। তাহলে দেখবা যে অনেক সময় অফিসে না গিয়েও কি করা যায়, এই যে যে অফিসের যে কাজকর্ম, মানে অফিসে তুমি গেলা বা না গেলা বা সেটা ব্যাপারটা হলো এখানে যে অফিসের যত কাজকর্ম, হ্যাঁ আগে যেরকম ই গভর্নেন্স বলতে কোনো শব্দই ছিল না, অর্থাৎ তোমাকে আইসিটি ব্যবহার তুমি করো নাই, তার মানে অফিসের কাজগুলো তোমাকে ম্যানুয়ালি নিজে ফাইলপত্র খুলে করতে হইতো। আর তোমার নিয়ন্ত্রণ থাকতো কিসের উপর, অর্থাৎ তুমি যে কাজগুলো করবা সেটা হলো তুমি টেবিলে ফাইল টাকলা, লিখলা, হ্যাঁ এই খাতায় রেজিস্টার খাতায় লিখলা, এটা এখানে পাঠাইলা, ওটা করলা, এগুলো সব ম্যানুয়াল, মানে মানুষ যেটা হাতে যেটা করে। আর এখন যেহেতু যন্ত্র ব্যবহার করে করে, তো এই জন্য এটা হলো ই গভর্নেন্স। তারপরে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির এ যুগে মানুষ অনেক বেশি কর্মদক্ষ হয়েছে। দেখো এই যে প্রযুক্তি থাকার কারণে এই সময়টা হয়তো আমরা অন্য কাজে ব্যয় করতাম, কিন্তু এই সময়টাকে আমরা কাজের এই যে শিখতেছি, আমরা দক্ষ হচ্ছি, অর্থাৎ অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। তাহলে প্রযুক্তি ব্যবহার করলে, এই যে বললাম যে এই যে প্রযুক্তি ব্যবহার করে তোমাদের এখন যে পড়াচ্ছি, তাহলে কি হলো আমরা বেশি কর্মদক্ষ হব, আর আমাদের সময় অপচয় কম হবে, আর অনেক কম সময় কিন্তু আমরা অনেক বেশি কাজ করতে পারবো। এই যে তুমি যদি আমার কাছে এখানে সরাসরি ক্লাস করতে আসতা তোমরা, তাহলে ওই যে বললাম ক্লাস আসতে যাইতে ক্লাস করতে কত সময়ের ব্যাপার। তো এই বিষয়গুলো বলছে যে কম সময় তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি আমাদের মনোযোগ দিতে হবে না এই সাবজেক্টের প্রতি? হ্যাঁ স্যার। এখন এখানে কত, এখানে হলো বিষয়ক্রম অনুযায়ী বহু নির্বাচনী প্রশ্নোত্তর, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা। তাহলে তোমাদের যে 50 নম্বর সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, 25-25। 25 হলো তোমাদের এমসিকিউ বা এই যে ছোট প্রশ্ন, আর 25 হলো প্র্যাকটিক্যাল। এই যে দেখো এত এর পূর্ণরূপ কি, এইটা যতক্ষণ আমরা সেই ফন্ট চেঞ্জ না করব ততক্ষণ এটা দেখাবে না। দেখো এই যে এবার কি এসএমএস এর পূর্ণরূপ কি, তাহলে এখন এসএমএস এর পূর্ণরূপ কি, এই যে বিষয়টা ফন্ট দেখাচ্ছে না, তাহলে আমি যদি এই যে ফন্টটা এই যে লিখেছি, এরপর যদি আমি এই যে ফন্ট পেইন্টার এটা দিয়ে যদি আমি এটা ধরে এইটার উপর এভাবে করে রাখি, তাহলে দেখবা যে একটা পরিবর্তন আসছে না, শর্ট মেইল হ্যাঁ সার্ভিস। স্যার। এরকম এই ফন্টগুলোকে আমরা একটু ঠিক করে দিব। আমরা কিভাবে ঠিক করব, ওই যে বললাম যে এইটার উপর এইটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্ট দিয়ে আমরা এইভাবে এইটার উপর দিলেই চলে আসবে শর্ট মেসেজ সার্ভিস।
অথবা এইখানে ক্লিক করে ওই যে আমরা যে কোনো একটা ফন্ট, ওই যে বললাম ক্যালিব্রি বা যাই হোক ইংরেজি, এটা আমরা করতে পারি। তারপরে আরেকটি, এটা দেখো, এটাও কি করতে পারি আমরা দেখে নিই। ওকে, তাহলে বলছে SMS এর পূর্ণরূপ কি? SMS, যেটা আমরা মোবাইল ফোনে সাধারণত টেক্সট করি। এখানে কতটুকু পর্যন্ত একটা মেসেজ লেখা যায় জানো তো? দুইটা মেসেজ, 160 ক্যারেক্টার হলো একটা মেসেজ। 160 ক্যারেক্টার মানেই হলো এই যে এস একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার। আচ্ছা, একটা ফোন আসছে, আমি ফোনটা ধরি। হ্যাঁ, ও না, ও মেসেজ আসছে ফোন থেকে। ওকে, তা দেখো এই যে ফোন থেকে একটা মেসেজ যে আসলো, দেখো তাহলে কি যে কেউ আমাকে মেসেজ করতে পারে, আমি যে মেসেজটা পড়ে নিতে পারি। দেখো এখানে কি বলছে, প্রিয় মেম্বার 400 টাকা ভাউচার, এটা রেফেক্স। এই যে দেখো অ্যাপেক্স থেকে একটা যে কোনো একটা মেসেজ দিয়েছে। তো এইভাবে করে অনেকভাবেই অনেক, এই যে বলতে বলতেই একটা জিনিস খেয়াল করেছো, যখনই আমি SMS এর নিয়ে পড়াচ্ছি সাথে সাথেই একটা SMS চলে আসলো। কি বলো, মজার একটা বিষয় না? অর্থাৎ এই নাম্বার থেকে আমাকে একটা SMS করেছে, নাম্বারটি হলো 18, এবং সেটার কন্টেন্ট অর্থাৎ কি বলতেছে তারা, প্রিয় মেম্বার 400 টাকা ভাউচার, কি RCQ, এই যে কি কি লেখছে এর পক্ষ থেকে এতজনের এত টাকার শপিংয়ে আমি কি এই যে আইফোন 12 জেতার সুযোগ, এই যে কি কি লিখেছে মেসেজ দিয়েছে। তাহলে বলতে বলতেই আমাদের একটা এই যে SMS যে আসলো, এটাকে আমরা বলবো SMS। আর যদি বারবার বলি শর্ট মেসেজ সার্ভিস, তাহলে তো সময় লাগবে। তো এই জন্য আমরা এটাকে সংক্ষেপে SMS বলি। তাহলে SMS এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। বুঝতে পারতেছো তোমরা? তাই এখন আমি যদি এইভাবে চারটা অপশন না দিই, যদি বলি যে SMS এর পূর্ণরূপ কি, তাহলে কি এই প্রশ্নটা চারটা অপশন না দিয়েও এই উত্তরটা যে পড়বে জানবে সে লিখতে পারবে না? যদি আপনি SMS এর পূর্ণরূপ কি শুধু যেটুকু লিখবো শর্ট মেসেজ সার্ভিস, হ্যাঁ, এক লিখবা, এক লিখি উত্তর লিখবা, অর্থাৎ এক, তারপর লেখার পরে তুমি প্রথমে লিখবা যে মানে প্রশ্নের উত্তর, এরপরে তুমি এক লিখি বাস লিখে দিবা শর্ট মেসেজ সার্ভিস, তাহলে তোমার SMS এর পূর্ণরূপ। আর কিছু লিখতে হবে না, এখন আমি SMS কি করছি, বাংলায় লিখছি, আবার অনেক সময় ইংরেজিতেও, মানে আমি মানে ইংরেজিতেও লিখতে পারি। সরে এস ও এস, সরে এম এম এস এম, সরে এস ও এস, এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও। তুমি যদি জানো যে হ্যাঁ কি শিখতেছি আমরা, কি বিষয়টা, তোমার যদি উত্তরটি জানা থাকে তাহলে তুমি লিখতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে তারবিহীন তথ্য পাঠাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে এই MCQ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা, যে এখান থেকে আমি 25টা প্রশ্ন করেছি, যে এই যে তারবিহীন তথ্য পাঠাতে নিচের কোনটি ব্যবহৃত হয়। এখন আমি তো এইভাবে দিব না, এইভাবে তো লিখতে পারবো না, কারণ আমি তো চারটা অপশন দেই নাই। তা আমি তো তারবিহীন তথ্য পাঠাতে, হ্যাঁ, মানে কি ব্যবহৃত হয়, আমি যদি এরকম একটা বিষয় বলি, হ্যাঁ, তখন যে সেটা কি বেতার, তাহলে তারবিহীন মানেই হলো বেতার। হ্যাঁ, তারবিহীন ওয়্যার, তার মানে ওয়্যার, বিহীন মানে লেস, LESS লেস, ওয়্যারলেস যেটা তারবিহীন, বেতার। আমরা যে রেডিও যে আমরা শুনি, গান শুনি, অনুষ্ঠান শুনি, সেগুলো কি তারবিহীন। বা তোমার আর আমার সাথে এই যে এখন যে যোগাযোগ, মাঝখানেতে কিন্তু কোনো তার নাই। তাহলে এই যে তারবিহীন যে তথ্য পাঠাতে কিসের মাধ্যমে এটা যাচ্ছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব ডিটেল। এখন এটা হলো বেতার, মানে কোনো তার লাগে না, তারবিহীন। তো যাই হোক, এখানে এরকম কিছু প্রশ্ন, এগুলা নিয়েও আমরা আলোচনা করব। আইসিটির বিষয়, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমাদের অনেক ব্যাপক আলোচনা আমাদের করা লাগবে, তা আমরা করব। এখন এই যে আজকে যতটুকু যেটা শিখতেছি, হ্যাঁ, আমরা সবই শিখব। তো এখানে অনলাইন ক্লাস, আবার একটু ক্লাসে যাই, ষষ্ঠ শ্রেণী যাই। আমরা একটা ইংরেজি বই থেকে কিছু বিষয় পড়ার চেষ্টা করব আমাদের ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য। আচ্ছা, বাংলা যদি তুমি পড়ো, সেটাকে ইংরেজিতে যদি করতে পারো ট্রান্সলেট, তাহলে ইংরেজিকেও তুমি বাংলা ট্রান্সলেট করতে পারবা। ব্যাপারটা তাই নয় কি? তাহলে আমরা যে ওয়ার্ড প্রসেসিং পড়তেছিলাম, তাহলে ওয়ার্ড প্রসেসিং নিয়ে পড়তে গিয়ে আমরা সেটা একটু ইংরেজিতে একটু পড়ি।
ইংরেজিতে পড়ি। ওকে, আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যেই আসি, বাট আমরা আরও কয়েকটা বিষয় বিভিন্ন সময় নিয়ে আসতেছি। সবাই আমাদের প্রয়োজনীয় জিনিস আগে আমরা খুঁজে বের করব আমাদের আসলে কি কি জানা উচিত। তাহলে ওখানে বলছে অধ্যায় 4, হ্যাঁ, আর এখানে বলছে চ্যাপ্টার 4 ওয়ার্ড প্রসেসিং। এই যে শব্দটা ইংরেজিতে আর সেটা ওখানে লেখা বাংলায়। তাহলে তুমি কিন্তু ইংরেজি বইটা পড়লে কিন্তু তোমার সেটা তুমি বুঝতে পারবা যে এই পুরো শব্দটাই ইংরেজি। আর এখানে দেখো একটা কিবোর্ড দেওয়া আছে, এই কিবোর্ডে বিভিন্ন অপশন আছে, এই কিবোর্ড নিয়েও ক্লাস করাবো। কিবোর্ডের কোনটাকে কি বলে এবং কেন বলে, এই যে F1 থেকে F12 পর্যন্ত এফ দ্বারা কি বোঝায়, কেউ বলতে পারবে এফ দ্বারা কি বোঝায়? না স্যার। এফ দ্বারা বোঝায় না ফাংশন। স্যার। ফাংশন, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ইংরেজির দক্ষতাটা বাড়াবো। এটি পড়লে আমাদের ইংরেজি সাবজেক্টটা অনেক সহজে আমরা বুঝতে পারবো। স্যার আমি কিবোর্ডের প্রায় জিনিস জানি। আচ্ছা, ওকে, ফাইন। তারপরেও আমরা আরও যেগুলো নিয়ে আলোচনা করলে তুমি দেখবে যে নতুন নতুন জিনিস চলে আসবে। তাহলে আফটার রিডিং দিস চ্যাপ্টার, হ্যাঁ, আফটার রিডিং দিস চ্যাপ্টার অর্থাৎ এই অধ্যায়টি পড়ার পরে উই উইল বি এবল টু ডিসক্রাইব ওয়ার্ড প্রসেসিং, ডিসক্রাইব দ্য রিলেশন বিটুইন আইসিটি অ্যান্ড ওয়ার্ড প্রসেসর, describe the importance of word processing in ICT, create a file for saving something written, write simple English using word processing। তাহলে আমরা এইগুলা করতে অ্যাবল হব, সমর্থ হব কি উই উইল বি অ্যাবল টু, হ্যাঁ, আমরা আফটার রিডিং দিস চ্যাপ্টার। তাহলে এই কথাগুলো আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব, তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এই যে কমিউনিকেশন, তোমাদের সাথে এখন কথা বলতেছি বাংলায়, যেহেতু আইসিটি সাবজেক্টটা ইংলিশ ফর্মে, হ্যাঁ, যন্ত্রটাই পুরা ইংরেজিতে সব কিছুই লেখা, কম্পিউটার, আইসিটি সব কিছুই। এই জন্য আমরা কি করব, ইংরেজিটা বলার প্র্যাকটিস বেশি বেশি করব। তাহলে কেউ না দেখে বলতে পারবে কি না, বা দেখে বলো আফটার দিস চ্যাপ্টার, আমার সাথে বলো, সবাই পড়ো। আফটার দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু ডিসক্রাইব, হ্যাঁ, এটা কি describe word processing, describe the relation between ICT and word processor, describe the importance of word processing in ICT, create a file for saving something written, write simple English using word processor. English Saving something written. Write simple English using and word processor. আচ্ছা, এইখানে দেখো তো, এইখানকার কথাগুলো বুঝতেছি আমরা। ডিসক্রাইব মানে বর্ণনা করা, তাহলে ওয়ার্ড প্রসেসিংয়ের প্রথমে বর্ণনা করা আছে, তারপরে আমরা কি করতে হবে, আমরা ডিসক্রাইব বর্ণনা করতে হবে রিলেশন মানে সম্পর্ক। ডিসক্রাইব দ্য রিলেশন বিটুইন, কার মধ্যে, আইসিটি অ্যান্ড ওয়ার্ড প্রসেসর। তাহলে আইসিটি এবং ওয়ার্ড প্রসেসর এটার মধ্যে বিটুইন, কেন, এই যে দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে একটা সম্পর্ক বর্ণনা করব। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অর্থাৎ কি করব, বর্ণনা করব গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ওয়ার্ড প্রসেসিং ইন আইসিটি, অর্থাৎ আইসিটির ক্ষেত্রে যে ওয়ার্ড প্রসেসিং এইটার কি গুরুত্ব সেটা বর্ণনা করা আমরা জানবো। তাহলে দেখো ইংরেজি পড়লে আমাদের ইংরেজিটাও চর্চা হয়ে যাচ্ছে, আর বাংলাটাও কিন্তু বাংলায় আমরা কিন্তু লিখতে পারবো। হ্যাঁ, এই জন্য ইংরেজির প্রতি আমি বেশি জোর দিতে চাচ্ছি, তোমরা ইংরেজিতে বেশি জোর দিবা। ক্রিয়েট এ ফাইল অর্থাৎ একটা ফাইলকে আমরা ক্রিয়েট করব, তৈরি করব, হ্যাঁ, একটা ফাইল আমরা তৈরি করেছি, এগুলো শিখেছি আমরা, ফর সেভিং, এবং ফাইলটাকে আমরা সেভও করেছি। সামথিং রিটেন কোনো কিছু লেখা, আমরা কোনো কিছু লিখেছি, কোথায় লিখেছি, সেই ওয়ার্ড প্রসেসিং ব্যবহার অর্থাৎ মাইক্রোসফট অফিস, এটার মধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেই এমএস ওয়ার্ড যেটাকে আমরা বলি, সেই ওয়ার্ড একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি, এরপরে সেই ফাইলটা ওপেন করেছি, তার মধ্যে কিছু লিখেছি এবং লেখার পরে আমরা আবার সেটাকে সেভ করেছি, এগুলো আমরা জানি। হ্যাঁ, রাইট সিম্পল ইংলিশ ইউজিং ওয়ার্ড প্রসেসর অর্থাৎ আমরা খুব সাধারণভাবে এই যে ইংলিশ ইউজিং, তাহলে ওয়ার্ড প্রসেসর ইউজ করে আমরা এই সহজেই লিখতে পারবো ইংরেজি। আচ্ছা, এরপরে দেখো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা তো জানোই যে আইসিটি বইটি, তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলি বা আইসিটি বলি, যাই হোক। লেসন 1 তার মানে কি পার্ট 1, হ্যাঁ, পার্ট 1। তারপর হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসর কি, এখান থেকে আমরা যদি কোনো ইংরেজি শব্দ আমরা না জানি, আমরা বাংলা বইটা দেখলেই বুঝবো যে
ওইটার মধ্যে কোনটার অর্থ বাংলা, অথবা আমরা ডিকশনারি আছে সেটা থেকে আমরা উচ্চারণ, সঠিক উচ্চারণ এবং কি অর্থ জেনে নিব। তাহলে ইউ হ্যাভ টু রাইট, অর্থাৎ ইউ হ্যাভ টু রাইট, তোমাকে কি করতে হবে, অবশ্যই লিখতে হবে এ লট অফ ফর স্টাডি, বলছে এ লট ফর, তোমাকে অনেক কিছু লেখা যেটা ফর স্টাডি, পড়াশোনার জন্য। তো ইউ হ্যাভ টু রাইট এ এ লট ফর রাইট আ লট ফর স্টাডি, ইউ রাইট ডাউন ওয়ান দ্য পেপার্স, তুমি কি করো, তুমি একটা কাগজ নাও, পেপার্স কাগজে তুমি লেখো, অফ নোটবুকস এই যে নোটবুক, অর ওয়ান কি বলছে, অথবা অন প্লেন পেপার্স, তুমি যখন একটা উইথ পেন্স কি দিয়ে লেখো, কলম দিয়ে, অর পেন্সিল, তুমি লেখো। স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট হুজ হ্যান্ড রাইটিংস, তাদের যে হাতের লেখা আর গুড, হু ক্যান রাইট ক্লিয়ারলি, যে ভালো করে লিখতে পারে তার হাতের লেখা ক্লিয়ার, হ্যাভ ক্লিন নোটবুকস, তাহলে কি বলছে, হ্যাভ ক্লিন নোটবুকস, অর্থাৎ মানে এখানে তার যে নোটবুকে সেটা ক্লিন পরিষ্কারভাবে লেখাটা। দেয়ার আর সাম স্টুডেন্ট, তাহলে বলছে কিছু স্টুডেন্ট হু ডু নট হ্যাভ গুড হ্যান্ড রাইটিংস, অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট আছে যে তাদের হাতের লেখা ভালো না, হ্যাজ এ লট অফ ওভার রাইটিং, তারা এই যে ওভার রাইটিং করে, কাটা ছিঁড়া করে, একবার লিখে একবার মুছে কাটে, অ্যান্ড ক্যান নট রাইট, এবং লিখতে পারে না, কি করছে, ইন অ্যান অর্গানাইজড ম্যানার, সুন্দরভাবে, যে একটা মানে অর্গানাইজড বলতে একদম নিয়ম শৃঙ্খলাভাবে সুন্দরভাবে যে লেখাটা পরিষ্কার করে সেটা লিখতে পারে না। দেয়ার নোটবুকস ডু নট লুক গুড, তাদের নোটবুকগুলো দেখতে ভালো লাগে না বা ভালো হয় না। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ স্যার। তাহলে এখন আমরা যদি এই কথাগুলো বাংলায় বুঝে ফেললাম, ইংরেজিতে যদি বারবার চর্চা করি তাহলে আমার বাংলাটা আমার জন্য সহজ হয়ে গেল, কিন্তু বাংলা পড়ে ইংরেজিটা করাটা কঠিন হবে। এই জন্য আমরা ইংরেজি থেকে ইংরেজিটাও শেখা হয়ে গেল। আমরা প্রায়োরিটি দিতে চাচ্ছি প্রথমে ইংরেজিকে। কেন দিতে চাচ্ছি, যেহেতু ইংরেজিতেই তোমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হয়, তখন ইংরেজির উপর যে একটা ভীতি ভয় এটা আর কাটে না। এখন থেকে যদি তোমাদের বয়সে ইংরেজির প্রতি গুরুত্ব দাও তাহলে তোমাদের সেই সময় খুব সুন্দরভাবে তোমরা যে কোনো, অথবা এখনও গুগলে সার্চ দিয়ে বিভিন্নভাবে যে কোনো ইংলিশ টপিক তোমরা খুব দ্রুত বুঝতে পারবা। ইউ হ্যাভ টু রাইট এ লট ফর স্টাডি, ইউ রাইট ডাউন ওয়ান দ্য পেপার্স অফ নোটবুকস or on plain papers with pens or pencils. Students whose handwriting are good, who can write clearly, have clean notebooks. There are some students who do not have good handwritings, has a lot of overwriting, and cannot write in an organized manner. Their notebooks do not look good. আচ্ছা, আমি যে কথাগুলো বলছি ইংরেজি শব্দের কি অর্থ বাংলা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের সামনে যে আইসিটি বইটা আছে তোমরা একজনে বাংলায় পড়ো তো, এই যে হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর এই জায়গা থেকে এই যে এই প্যারাটুকু বাংলায় পড়ো তো, তোমাদের সামনে যে বই আছে, কারোর সামনে আইসিটি বই নাই? স্যার আছে। পড়ো। চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4, ওটা খুলে ওয়ার্ড প্রসেসরের, দ্রুত চলে যাও, পড়ো। তোমাদের পড়াশোনা করার কথা পরিষ্কার বোঝা যায় না, মাইক্রোফোন সামনে নিয়ে সুন্দর করে বলো। না, তোমার কথা পরিষ্কার বোঝা যায় না, কোনো সমস্যা আছে টেকনিক্যাল, স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, বাকি যারা আছো তারা পড়ো, কেউ যাদের কথা স্পষ্ট বোঝা যাবে বই খুলে পড়ো। পড়াশোনা করার জন্য অনেক লেখালেখি করতে হয়, খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমাদের আবার পড়ো প্রথম লাইনটা, আবার পড়ো। ইউ হ্যাভ টু রাইট এ লট ফর স্টাডি, আবার পড়ো। তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। দেখো, এই যে নিশ্চয়ই,
যখনই নিশ্চয়ই আসবে তখন হ্যাভ টু, ইউ হ্যাভ টু অবশ্যই বা নিশ্চয়ই, তোমার ইউ হ্যাভ টু রাইট এ লট, মানে তোমাদের অনেক লেখালেখি করতে হয়। রাইট এ লট, এই যে রাইট এ লট মানে প্রচুর, অনেক অনেক লেখালেখি করতে হয়, হ্যাঁ, পড়াশোনার জন্য। তার মানে কি ফর স্টাডি। আবার পড়ো, কি বলছে বাংলায়, কি বলা হয়েছে? তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। এই কথাটাকে আমরা ইংরেজিতে এইভাবে বারবার বলার চেষ্টা করব। এই যে একটা কল আসছে, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ইউ হ্যাভ টু রাইট এ লট ফর স্টাডি। হ্যাঁ, তারপরের পরের লাইনটা পড়ো। খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। ওকে, তাহলে খাতায় কি বা কি, কোথায় বলো? খাতার হ্যাঁ, খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তাহলে এই যে তোমরা খাতার, পেন্সিল বা তাহলে কলম শোনো, দিয়ে তাহলে খাতার পৃষ্ঠা বলতে কি বলবো? এই যে দ্য পেপারস অফ নোটবুকস, এই যে নোটবুকটাকে বলা হয় খাতা। তাহলে দ্য পেপারস অফ নোটবুকস, তাহলে খাতার পৃষ্ঠা, হ্যাঁ, ওয়ার ওয়ান প্লেন পেপারস। এরপরে কি বলছে? তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। দেখো, তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেটা লিখো, সেই কথাগুলোকে আমরা কি বলবো, এইভাবে লিখবা, ইংরেজিতে বারবার বলার চেষ্টা করব। মানে আমি তোমাদেরকে এই যে পার্সোনালি দেখো, তোমাদেরকে যে আমি যে পড়াচ্ছি প্রতিটা দিন, এখানে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই থাকতো, তাহলে সবার কত উপকার হইতো, সবাই ইংরেজিতে কথা বলতে পারতো। ইউ রাইট ডাউন ওয়ান দ্য পেপারস অফ নোটবুকস অর ওয়ান প্লেন পেপারস উইথ পেন্স অর পেন্সিলস। ওকে, নেক্সট। যার হাতে লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে সুন্দর হয়। ওকে, এখন এই কথাটাকে স্টুডেন্টস, দেখো, মানে শিক্ষার্থীরা, হুজ হ্যান্ড রাইটিং আর গুড, হ্যাঁ, যার হ্যান্ড রাইটিং ভালো, হু ক্যান, সে পারে হাতে কি লেখা করতে, রাইট ক্লিয়ারলি, পরিষ্কার করে লিখতে পারে। হ্যাঁ, তারপর যার হাতে লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি করে, তারটা দেখতে তত সুন্দর হয় না। তার মানে দেয়ার আর সাম স্টুডেন্টস, মানে কিছু স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী আছে, হু ডু নট হ্যাভ গুড হ্যান্ড রাইটিং। তাহলে হু ডু নট গুড হ্যাভ গুড, ডু নট হ্যাভ গুড হ্যান্ড রাইটিং, কিছু কিছু শিক্ষার্থী আছে তাদের হাতের লেখা ভালো না, হ্যাজ এ লট অফ ওভার রাইটিং, প্রচুর কাটাকাটি হয়, হ্যাঁ, লেখার মধ্যে, অ্যান্ড ক্যান নট রাইট, লিখতে পারে না, ইন অ্যান অর্গানাইজড ম্যানার। কি বলছে, তুমি বাংলাটা পড়ো তো। তাহলে অর্গানাইজড ম্যানার মানে কি বলতেছে? দেখতে তত সুন্দর নয়। দেখতে তত সুন্দর নয়। ক্যান নট রাইট ইন অ্যান অর্গানাইজড ম্যানার, তাহলে দেখতে মানে অতটা সুন্দর নয়, মানে যেইভাবে, তার মানে আমাদের যে কোনো কিছু লিখতে গেলে আমাকে অর্গানাইজড ম্যানারে লিখতে হবে। ওকে, তারপরে, তারপর পড়ো। কিন্তু মাঝে মধ্যে তোমরা নিশ্চয়ই সুন্দর করে তোমাদের কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয়। স্কুল ম্যাগাজিন দাঁড়াও, বের এই যে, করেছো কিংবা কোনো দাঁড়াও অতিথিকে দাঁড়াও দাঁড়াও, পরে, মানপত্র আহা পরে, দিচ্ছ কিংবা কোনো আহা, কথা শুনতে হবে তো, আমার কথা কি তোমার কানে যায় না? ওখানে থামতে হবে তো। দেয়ার নোটবুকস ডু নট লুক গুড, তার মানে কি তাদের নোটবুক বা তাদের যে খাতাটা সেটা দেখতে ভালো না। এই যে যে বিষয়গুলো পড়লাম, আর বাংলাতে, এবার একদম বাংলাতে পুরা প্যারাটা একসাথে পড়ো তো, পড়ো। তোমাদের পড়াশোনা করার জন্য নিশ্চয়ই অনেক লেখালেখি করতে হয়। খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো। যার হাতে লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে সুন্দর না, তার খাতাটা দেখতে সুন্দর। যার হাতে লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, কাটাকাটি হয়, তারটা দেখতে তত সুন্দর না। এই কথাটাই আবার ইংরেজিতে বলো, ইংরেজিতে দেখে বলো। You have to write a lot
for study. You write down on the paper of notebooks or on plain paper with pen or pencils. Students whose handwritings are good, who can write clearly, have clean notebooks. There are some students who don't have good handwritings, has a lot of overwriting and can't write in a organized manner. Their notebooks don't look good. আচ্ছা, ডু নট লুক গুড। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, তোমার এই যে তোমার সুন্দর হয়েছে, তোমার পরিচয়টা দাও তো। তোমার পড়াটা অনেক সুন্দর হয়েছে, বলো। I am Oshwarya Bishwas Sathuri, roll 51, ID 1955, section Shimul, class 6, Kanish Fatima Girls School and College, Maniganj. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো এই যে এতক্ষণ পর্যন্ত আমরা তাহলে কি কি শিখলাম, ক্লাস শেষ করব। তো 6:50 পর্যন্ত, মানে 6:50-এ আজান দেয়, এখন বাজে 6:30, 20 মিনিট। যাই হোক, তো অর্গানাইজডভাবে আমরা এই আসরের নামাজ 5:15-তে জামাত নামাজ পড়ে, তাহলে নিশ্চয়ই নামাজ পড়তে একটু সময় নেবে, 5:35 থেকে আমরা শুরু করব প্রতিদিন। আর মাগরিবের আজান পর্যন্ত আমরা পড়ব বা শিখব। এর মধ্যে আজকে আমরা তাহলে কি কি শিখলাম, তাহলে তোমরা নিজেরা একটু ডিসকাস করো, বলো আজকে আমরা কি কি শিখলাম, কি কি বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের লেসনের, মানে আমি যে বক্তব্য বলেছি, বা এই যে আমি যে লেকচার দিয়েছি, কি বোঝাতে চেয়েছি, বা আজকে আমরা কি কি শিখলাম, বলো বলো বলো। আজকে আমরা শিখলাম ওয়ার্ড প্রসেসিং, ইংলিশ রিডিং গুলো পড়া, এরপর বাংলা রিডিং গুলো পড়া, তারপর ওই এমসিকিউ গুলো। ওকে, তাহলে আমরা আসলে মূলত যেটা জোর দিতে চাচ্ছি যে আমরা ইংরেজি বই থেকেই এভাবে পড়বো, তাহলে ইংরেজির ভীতি আমাদের দূর হবে। সাথে সাথে আমরা বাংলাতেও যে কোনো প্রশ্ন আসলেও অ্যান্সার করতে পারবো, আর ইংরেজিতেও যে কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো আজ এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার